ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র। ভাবুন তো, এখানকার নির্বাচন মানে কিন্তু শুধু একটা পলিটিক্যাল ইভেন্ট না, এটা ১০০ কোটিরও বেশি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিধ্বনি। কিন্তু এত বড় একটা গণতান্ত্রিক সিস্টেম, এটা চলে কিভাবে? কিভাবে এটা নিশ্চিত করা হয় যে প্রত্যেকটা মানুষের আওয়াজ শোনা হবে? চলুন, আজ আমরা ভারতের এই নির্বাচনী ব্যবস্থার পেছনের গল্পটা একটু জেনে নিই। আর এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন, তাই না? যখন ১০০ কোটিরও বেশি মানুষের ভাগ্য জড়িয়ে থাকে, তখন একটা স্বচ্ছ নির্বাচন করানো সেটা একটা বিরাট বড় দায়িত্ব। আর এই বিশাল দায়িত্বটা ঠিকভাবে পালন করার জন্যই কিন্তু দরকার হয়েছিল বেশ কিছু যুগান্তকারী নির্বাচনী সংস্কারের। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব গণতন্ত্রের ভিত্তিটা কি, তারপর জানব সিস্টেমে কি সমস্যা ছিল, এরপরে দেখব কিভাবে ভোটারদের আরও শক্তিশালী করা হলো আর কিভাবে পুরো নির্বাচনী প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ করা হলো। নির্বাচন কমিশনকে কিভাবে আরও ক্ষমতা দেওয়া হলো সেটাও জানব। আর সবশেষে এই যাত্রার ভবিষ্যৎ নিয়েও কথা বলবো। যে কোনো শক্তিশালী গণতন্ত্রের মূল ভিত্তি কিন্তু একটাই, সোজা কথা, প্রত্যেকটা ভোট মূল্যবান, আর পুরো ইলেকশন প্রসেসটা হতে হবে একদম স্বচ্ছ আর নিরপেক্ষ। সোজা কথা, তাই না? কিন্তু বাস্তবে এই আদর্শটা ধরে রাখা কি সত্যি অতটা সহজ? সময় সাথে সাথে এই সুন্দর আদর্শটার গায়ে কিন্তু কিছু দাগ লাগতে শুরু করে। এমন সব সমস্যা সামনে আসতে শুরু করে যা পুরো নির্বাচনী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকেই একটা বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। প্রথম আর সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ছিল সেটা হলো টাকার খেলা। মানে কিছু প্রার্থী নির্বাচনে এত টাকা খরচ করত, ভাবা যায় না। আক্ষরিক অর্থেই জলের মতো টাকা ওড়ানো হতো। এর ফলে কি হতো? অন্যদের পক্ষে প্রতিযোগিতায় টেকাটাই প্রায় অসম্ভব হয়ে যেত। তখন তার গণতন্ত্রটা যোগ্যতার লড়াই থাকত না, হয়ে উঠত টাকার প্রদর্শনী। টাকার খেলার পরেই যে সমস্যাটা মাথাচাড়া দিয়ে ওঠে সেটা হলো রাজনীতিতে অপরাধের ছায়া। ভাবুন তো, যাদের বিরুদ্ধে গুরুতর সব অপরাধের অভিযোগ, তারাও নির্বাচনে প্রার্থী হচ্ছেন। এটা তো সরাসরি রাজনৈতিক প্রক্রিয়াটাকেই নষ্ট করে দিচ্ছিল আর গণতন্ত্রের জন্য একটা অসম্ভব বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। আর এর সাথে ছিল ভোট জালিয়াতির মতো একটা ভয়ঙ্কর সমস্যা। মানে ভোট বাক্স ছিনতাই হয়ে যাচ্ছে, কিংবা একজনের ভোট অন্য কেউ এসে দিয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনা প্রায়ই ঘটত। এর ফল কি? জনগণের আসল রায়টা তো আসতই না, উল্টে পুরো সিস্টেমটার ওপর থেকেই মানুষের আস্থা উঠে যাচ্ছিল। তো এই সব সমস্যাগুলোর সমাধান করতে হবে। প্রথম পদক্ষেপটা কি নেওয়া হলো? সরাসরি ভোটারদের হাতে আরও বেশি ক্ষমতা তুলে দেওয়া হলো। কারণ দিন শেষে গণতন্ত্রে আসল ক্ষমতা তো সাধারণ মানুষেরই হাতে, তাই না? আর এই দিকেই একটা ঐতিহাসিক পদক্ষেপ ছিল ভোটের বয়স কমানো। ১৯৮৮ সালে সংবিধান সংশোধন করা হলো, আর ভোটের বয়স ২১ থেকে সোজা নামিয়ে আনা হলো ১৮তে। ভাবা যায়, জাস্ট একটা সিদ্ধান্তে দেশের লক্ষ লক্ষ তরুণ তরুণী, দেশের ইয়ুথ, তারা গণতন্ত্রের মূল স্রোতে চলে আসার সুযোগ পেয়ে গেল। এর পরের বড় পরিবর্তনটা ছিল ভোটার আইডি কার্ড। এর আগে কি হতো? ভুয়ো ভোটার, জাল ভোট, এসব একটা বিরাট বড় সমস্যা ছিল। কিন্তু যেই ভোটার আইডি কার্ড চালু হলো, এক ব্যক্তি এক ভোট, এই নিয়মটা সত্যিকারের প্রতিষ্ঠা পেল। কারণ তখন এটা নিশ্চিত করা গেল যে শুধুমাত্র আসল রেজিস্টার্ড ভোটাররাই ভোট দিতে পারছেন। এর পরেও একটা টেকনোলজিক্যাল রেভলিউশন, মানে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের ব্যবহার শুরু হলো। ব্যালট পেপারের সব ঝামেলা শেষ। এই একটা মেশিন পুরো ভোট নেওয়া আর গোনার প্রক্রিয়াটাকে যে কি পরিমাণ ফাস্ট আর সিকিউর করে তুলেছে তা বলার মতো না। আর এর প্রসেসটাও কিন্তু একদম সহজ। দেখুন, ভোটার তার পছন্দের প্রার্থীর নামের পাশের বোতামটা শুধু প্রেস করেন, সাথে সাথে একটা আলো জ্বলে ওঠে যেটা কনফার্ম করে যে ভোটটা দেওয়া হয়ে গেছে। ব্যাস, ভোটটা মেশিনের ভেতর একদম সুরক্ষিতভাবে রেকর্ড হয়ে গেল। এর ফলে কি হলো? ভোট গোনা শুধু ফাস্ট হলো তাই নয়, ভুলের সম্ভাবনাও বলতে গেলে প্রায় জিরো হয়ে গেল। ভোটারদের হাতে দেওয়া আরও একটা দারুণ শক্তিশালী টুল হল নোটা, মানে নান অফ দি অ্যাবাভ। এর মানে কি? ধরুন কোনো ভোটার ভাবছেন যে যতজন প্রার্থী দাঁড়িয়েছেন তাদের কেউই তার ভোট পাওয়ার যোগ্য না, তখন তিনি সোজা নোটা বোতাম টিপে তার অসন্তোষটা জানাতে পারেন। এটা কিন্তু ভোটারদের মতপ্রকাশের স্বাধীনতাকে অনেক বাড়িয়ে দিয়েছে। তো একদিকে যেমন ভোটারদের ক্ষমতা বাড়ানো হলো, ঠিক তেমনি অন্যদিকে প্রার্থী আর রাজনৈতিক দলগুলোর ওপরেও স্বচ্ছতার একটা লাগাম টানা হলো। আসল লক্ষ্যটা ছিল একটাই, যাতে নির্বাচনের মাঠটা সবার জন্য সমান আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখন নিয়মটা হলো প্রার্থীদেরকে তাদের ক্রিমিনাল রেকর্ড, মানে কোনো অপরাধমূলক ইতিহাস আছে কিনা, তাদের ব্যক্তিগত সম্পত্তি কতটা, পড়াশোনা কতদূর, এই সব তথ্য পাবলিকলি জানাতেই হবে। এটা বাধ্যতামূলক। এর ফলে কি হলো? ভোটাররা এখন অনেক বেশি তথ্য জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নিতে পারেন যে তারা কাকে ভোটটা দেবেন।
আর ওই যে টাকার খেলার কথা বলছিলাম সেটার প্রভাব কমানোর জন্য একটা ব্যবস্থা নেওয়া হলো। প্রার্থীদের নির্বাচনী খরচের উপর একটা আইনি লিমিট বা সীমা বেঁধে দেওয়া হলো। এর পেছনের ভাবনাটা খুব সহজ, যাতে কোনো ধনী প্রার্থী শুধু টাকার জোরেই পুরো নির্বাচনটাকে নিজের দিকে টেনে নিতে না পারে, আর সবার জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হল নির্বাচনী আচরণবিধি বা কোড অফ কন্ডাক্ট। এটা আসলে একটা রুল বুক, যা নির্বাচনের সময় সব দল আর প্রার্থীকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হয়। যেমন ধরুন, সরকারি গাড়ি বা সম্পত্তি ব্যবহার করে প্রচার চালানো যাবে না, কিংবা এমন কোনো উত্তেজক বক্তৃতা দেওয়া যাবে না যা ভোটারদের প্রভাবিত করে। এর একটাই লক্ষ্য, পুরো প্রচার পর্বটা যেন শান্তিপূর্ণ আর ন্যায্য হয়। আচ্ছা, এত সব নিয়ম কানুন, এত সব সংস্কার, এগুলোকে ঠিকঠাকভাবে কার্যকর করবে কে? এর জন্য তো একটা শক্তিশালী আর নিরপেক্ষ সংস্থা দরকার, তাই না? আর ভারতে সেই গুরু দায়িত্বটা পালন করে ভারতের নির্বাচন কমিশন। আসলে এই সব সংস্কারের আসল শক্তিটাই আসে নির্বাচন কমিশনকে আরও ক্ষমতা দেওয়ার মধ্যে দিয়ে। বিভিন্ন আইন আর নিয়মের মাধ্যমে কমিশনকে এতটাই শক্তিশালী করা হয়েছে যাতে তারা একজন নিরপেক্ষ আম্পায়ারের মতো কাজ করতে পারে। কোনো রকম রাজনৈতিক চাপের কাছে মাথা নত না করে স্বাধীনভাবে নির্বাচনী আইনকে কঠোরভাবে প্রয়োগ করতে পারে। আর গণতন্ত্রের একেবারে গোড়ার কথা হল একটা নির্ভুল ভোটার তালিকা। তাই নিয়মিতভাবে এই ভোটার লিস্টটাকে আপডেট করা একটা ভীষণ জরুরি কাজ। এর মাধ্যমে নতুন যারা ভোটার হচ্ছেন তাদের নাম যোগ করা হয়, আবার যারা মারা গেছেন বা অন্য কোথাও চলে গেছেন তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। কেন? যাতে প্রত্যেকটা ভোট সঠিক হয় আর কোনো রকম কারচুপির সুযোগেই না থাকে। তো এই সব সংস্কারের ফলে একটা জিনিস কিন্তু পরিষ্কার, ভারতের নির্বাচনী ব্যবস্থা আগের থেকে নিঃসন্দেহে অনেক বেশি শক্তিশালী আর স্বচ্ছ হয়েছে। কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এটা কিন্তু একটা চলমান যাত্রা, এখানে থেমে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা যদি সব মিলিয়ে দেখি, তাহলে এই সমস্ত পরিবর্তনের পেছনে একটাই লক্ষ্য কাজ করেছে: প্রত্যেক নাগরিকের জন্য নির্বাচনী প্রক্রিয়াটাকে আরও বিশ্বাসযোগ্য, আরও ন্যায্য এবং আরও শক্তিশালী করে তোলা, যাতে গণতন্ত্রের মূল ভিত্তিটাই সবসময় মজবুত থাকে। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না, কারণ সমাজ বদলাচ্ছে, টেকনোলজি প্রতিদিন এগিয়ে যাচ্ছে। তাই এখন আমাদের সবাইকে ভাবতে হবে, আগামী দিনে ভারতের গণতন্ত্রকে আরও মজবুত করতে পরবর্তী বড় সংস্কারটা কী হতে পারে। এই প্রশ্নটার উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের ভবিষ্যতের পথ।